আজ আমরা মহাবিশ্বের অন্যতম বড় একটা রহস্যের সমাধান করব, অনেকটা এক গোয়েন্দা গল্পের মতো করে। চলুন মহাকর্ষের সেই রোমাঞ্চকর জগতে ঢোকা যাক। এই প্রশ্নটা কিন্তু বহু শতাব্দী ধরে বড় বড় চিন্তাবিদদের ভাবিয়েছে। ভাবুন একবার, একদিকে মাটিতে পড়া একটা সাধারণ আপেল, আর অন্যদিকে আকাশে ভেসে থাকা বিশাল চাঁদ। কিভাবে এই দুটো রহস্য এক সুতোয় বাঁধা? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, আমাদের এই গল্পের শুরুটা কিন্তু হয়েছিল দুটো একদম আলাদা ধাঁধা দিয়ে। একটা আমাদের এই পৃথিবীতে, আর অন্যটা ওই সুদূর আকাশে। বহুকাল ধরে এই দুটো প্রশ্নকে কেউ এক করে ভাবেনি। প্রথমটা হলো, যে কোনো জিনিস হাত থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? আর দ্বিতীয়টা, গ্রহ নক্ষত্রগুলো আকাশের বুকে অমন নিখুঁতভাবে ঘুরছে কিভাবে? পৃথিবীতে গ্যালিলিওর মতো বিজ্ঞানীরা দেখেছিলেন যে সব জিনিস, তা সে ভারী হোক বা হালকা, একই গতিতে নিচে পড়ে। কিন্তু আকাশের ওই গ্রহেদের চলাফেরা ছিল একেবারে অন্যরকম এক রহস্য, যার কোনো সহজ ব্যাখ্যা তখন ছিল না। মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিতে একটা বিশাল পরিবর্তন এসেছিল ঠিক এই সময়ে। মানে, আগে সবাই ভাবত পৃথিবী হল মহাবিশ্বের কেন্দ্র, আর চাঁদ, সূর্য, গ্রহ সব তাকে কেন্দ্র করে ঘুরছে। এটাই ছিল টলেমির ভূকেন্দ্রিক মডেল। কিন্তু তারপর এলেন কপার্নিকাস আর গ্যালিলিও। তারা দেখালেন, না, ব্যাপারটা ঠিক উল্টো। সূর্যই আসলে আমাদের সৌরজগতের রাজা, আর পৃথিবী সহ বাকি সবাই তাকেই প্রদক্ষিণ করছে। আর ঠিক এখানেই আমাদের গল্পের মঞ্চে আসেন ইয়োহানেস কেপলার, একজন অসাধারণ গণিতবিদ, যিনি গ্রহদের চলাচলের তথ্যের ভেতর লুকিয়ে থাকা আসল নকশাটা খুঁজে বের করেছিলেন। ভাবা যায়, সেই সময়ে কিন্তু কোনো শক্তিশালী টেলিস্কোপ ছিল না। টাইকো ব্রাহে নামের আরেকজন বিজ্ঞানী কয়েক দশক ধরে শুধু খালি চোখে গ্রহদের অবস্থান লিখে রেখেছিলেন, আর কেপলার সেই বিশাল ডেটা ঘেঁটে তার ভেতর থেকেই গ্রহদের চলার গাণিতিক সূত্রগুলো বের করে ফেলেন। একেই বলে মহাজাগতিক কোড সমাধান করা। কেপলারের এই তিনটি সূত্র ছিল একেবারে যুগান্তকারী। প্রথমটা বলছিল, গ্রহগুলো আসলে গোল হয়ে ঘোরে না, ঘোরে ডিমের মতো একটা পথে, যাকে বলে উপবৃত্ত, আর সূর্য সেই পথের এক পাশে থাকে। দ্বিতীয় সূত্রটা আরও মজার। যখন কোনো গ্রহ সূর্যের কাছে চলে আসে, তখন তার গতি বেড়ে যায়, আবার দূরে গেলে গতি কমে যায়। আর তৃতীয়টা ছিল একটা নিখুঁত গাণিতিক সম্পর্ক। এই সূত্রগুলো পরিষ্কারভাবে বলে দিয়েছিল গ্রহগুলো কিভাবে চলে। কিন্তু একটা বড় প্রশ্ন তখনও বাকি ছিল, কেন? কেন তারা এই নিয়ম মেনে চলে? এই স্লাইডটা দেখুন। কেপলারের তৃতীয় সূত্রের জাদুটা এখানেই। এখানে পৃথিবী আর বৃহস্পতি দুটো গ্রহের তথ্য দেওয়া আছে। দেখুন, তাদের সূর্যকে ঘুরতে লাগার সময় আর তাদের কক্ষপথের আকার সবকিছুই কত আলাদা। কিন্তু মজাটা হলো, যখনই আমরা তাদের আবর্তনকালের বর্গকে কক্ষপথের আকারের ঘন দিয়ে ভাগ করছি, ফলাফলটা প্রায় একই আসছে। মানে, গ্রহগুলো আলাদা হলেও তাদের শাসন করার পেছনের নিয়মটা কিন্তু একটাই। কি অসাধারণ একটা মিল, তাই না? আর এখানেই আমাদের গল্পের মোড় ঘুরে যায়। গল্পের ক্লাইম্যাক্স। মঞ্চে আসছেন স্যার আইজ্যাক নিউটন, যার এক মুহূর্তের চিন্তা সবকিছুকে এক সুতোয় গেঁথে দিয়েছিল। নিউটন আর অ্যাপেলের এই গল্পটা আমাদের সবারই কমবেশি শোনা। কিন্তু এটা আসলে একটা গল্প নয়, এটা আসলে একটা বৈপ্লবিক চিন্তার জন্মমুহূর্ত। একটা অতি সাধারণ ঘটনা দেখে নিউটনের মাথায় এসেছিল এক অসাধারণ ধারণা। নিউটনের মাথায় প্রশ্নটা এসেছিল এরকম যে, শক্তিটা অ্যাপেলকে টেনে মাটিতে ফেলছে, ঠিক সেই একই শক্তি কি চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরতে বাধ্য করছে? এই প্রশ্নটাই ছিল আসল বিপ্লব। কারণ এর আগে কেউ ভাবেনি যে পৃথিবীর নিয়ম আর মহাকাশের নিয়ম একই হতে পারে। দুটো আলাদা জগতের রহস্যের পেছনে কি তাহলে একটাই শক্তি? নিউটনের যুক্তিটা ছিল খুবই পরিষ্কার। আপেলটা পৃথিবীর অনেক কাছে, তাই তার ওপর আকর্ষণটাও খুব শক্তিশালী। কিন্তু চাঁদ তো অনেক দূরে, তাই তার ওপর আকর্ষণটা নিশ্চয়ই অনেক দুর্বল হবে। তিনি আরও এক ধাপ এগিয়ে বললেন যে এই আকর্ষণটা দূরত্বের সাথে সাথে কমে যায়, এবং শুধু কমে না, দূরত্বের বর্গের হারে কমে। মানে, দূরত্ব যদি দ্বিগুণ হয়, আকর্ষণ কমে গিয়ে 1/4 হয়ে যাবে। তাহলে নিউটন তার এই অসাধারণ ভাবনাটাকে কিভাবে একটা সূত্রে প্রকাশ করলেন? চলুন দেখে নেওয়া যাক সেই বিখ্যাত সূত্রটি, যা মহাবিশ্বকে দেখার চোখটাই পাল্টে দিয়েছিল।
এটাই হলো মহাকর্ষের সার্বজনীন সূত্র। সূত্রটা বলছে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে একটা বল দিয়ে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে বিখ্যাত সূত্রটা F=gm1m2/r², এটা দেখতে কঠিন মনে হলেও এর মূল কথাটা কিন্তু খুবই সহজ। এর মানে হলো বস্তুর ভর যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণও তত বাড়বে, আর তাদের মধ্যে দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত দ্রুত কমে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়মটা শুধু আপেল বা চাঁদের জন্য নয়, মহাবিশ্বের সব কিছুর জন্য সত্যি। আর এই সূত্রে যে বড় হাতের জি দেখা যাচ্ছে ওটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, প্রকৃতির একটা মৌলিক সংখ্যা। এর মানটা কিন্তু অবিশ্বাস্য রকম ছোট, আর এ কারণেই আমরা আমাদের চারপাশের ছোট ছোট জিনিস যেমন টেবিল বা চেয়ারের মধ্যে কোনো আকর্ষণ অনুভব করি না। এই মানটা নিখুঁতভাবে প্রথম মেপেছিলেন বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ, যা ছিল তখনকার সময়ের জন্য এক অসাধারণ কীর্তি। বেশ, তো এই সূত্রটা তো জানা গেল, কিন্তু এটা দিয়ে আমরা বাস্তবে কি করতে পারি? চলুন আমাদের আধুনিক পৃথিবীতে এর কিছু অবিশ্বাস্য প্রয়োগ দেখে আসি। এটা শুনতে অবাক লাগলেও সত্যি, নিউটনের সূত্র ব্যবহার করে আমরা আস্তু পৃথিবীটার ওজন মাপতে পারি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা জানি পৃথিবীতে সব জিনিস কী গতিতে নিচে পড়ে। আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি, আর ক্যাভেন্ডিশের কল্যাণে আমরা জিয়ের মানও জানি। এই তিনটি জিনিসকে একসাথেই বিজ্ঞানীরা আমাদের পুরো গ্রহের ভর বের করে ফেলেছিলেন। এজন্য মজা করে বলা হয় ক্যাভেন্ডিশই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীকে ওজন করেছিলেন। এরপর আসা যাক মুক্তি বেগ বা এসকেপ স্পিডের ধারণায়। এটা হলো সেই ম্যাজিক স্পিড যে গতিতে কোনো রকেটকে পাঠালে সেটা আর পৃথিবীর টানে ফিরে আসবে না, মহাকাশে হারিয়ে যাবে। আমাদের সব মহাকাশ অভিযানের পেছনে কিন্তু এই ধারণাটাই কাজ করে। এই চার্টটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। পৃথিবী থেকে পুরোপুরি মুক্তি পেতে হলে একটা রকেটকে প্রতি সেকেন্ডে প্রায় 11.2 কিলোমিটার গতিতে ছুটতে হয়। অন্যদিকে চাঁদের ক্ষেত্রে এই গতিটা মাত্র 2.3 কিমি/সেকেন্ড। চাঁদের এই মুক্তিবেগ এতটাই কম যে সে তার বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারেনি। গ্যাসের অণুগুলো অনেক আগেই তার আকর্ষণকে উপেক্ষা করে মহাকাশে পালিয়ে গেছে। এ কারণেই চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। স্যাটেলাইটগুলো আসলে কিভাবে কক্ষপথে ভেসে থাকে, এর পেছনে ধারণাটাও খুব মজার। স্যাটেলাইটগুলো আসলে অনবরত পৃথিবীর দিকে পড়তে থাকে, ঠিক যেমন একটা ঢিলকে ছুঁড়ে দিলে সেটা মাটিতে পড়ে। কিন্তু পার্থক্য হলো স্যাটেলাইটগুলোর পাশের দিকে গতি এত বেশি থাকে যে তারা মাটিতে পড়ার আগেই পৃথিবীটা তাদের নিচ থেকে গোল হয়ে ঘুরে যায়। ফলে তারা পৃথিবীকে সবসময় মিস করে যায় আর ঘুরতেই থাকে। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি মহাকর্ষ সত্যিই সার্বজনীন হয়, তাহলে কোন সেই অদৃশ্য সুতো যা আমাদের সবাইকে ওই দূরের তারাগুলোর সাথে বেঁধে রেখেছে? এই বৈজ্ঞানিক সূত্রটা আমাদের এক মহাজাগতিক সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের শরীরের প্রত্যেকটা কণার সাথে ওই দূরতম গ্যালাক্সির প্রত্যেকটা কণার একটা সংযোগ আছে। একবার ভেবে দেখুন, যে শক্তিটা আমাদের পা দুটোকে মাটিতে আটকে রেখেছে, সেই একই শক্তি কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রপুঞ্জকে এক করে রেখেছে।